ভরা মৌসুমেও রংপুরের মোকামে চালের বাজার চড়া, বরাবরের মতো মিলারদের দুষছেন পাইকাররা। ১৬ টাকা কেজিতে বিক্রি, চট্টগ্রাম আদালত থেকে খোয়া যাওয়া নথি, গ্রেপ্তার এক। চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগীদের স্বজনদের শাহবাগ ব্লকের যানজটে দুর্ভোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। অবাধ গ্রহণযোগ্য নির্বাচনী কমিশনের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মৌলভীবাজারে ভোটার নিবন্ধন নিয়ে কর্মশালা উদ্বোধনী করে তিনি কথা বলেন। সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এই ব্যাপারে আমাদের কোনো অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। আমাদের লক্ষ্য একটাই, এবং আমার কাছে আপনাদের কাছে অ্যাপিল হল, ফর গড সেক ডোন্ট বি বায়াসড টুয়ার্ডস এনি পার্টি। আমরা কোনো দলীয়, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য, ভোটে জিতানোর জন্য, অথবা কোনো ব্যক্তি যাতে না হতে পারে, জিততে না পারে, সেটার ব্যবস্থা করার জন্য আমরা নামি নেই। ভরা মৌসুমেও চড়া রংপুরের চালের বাজার। মোকামে প্রকারভেদের প্রতি কেজি চালের দাম বেড়েছে ৬ থেকে ১০ টাকা। ক্রেতাদের অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেটে বেড়েছে চালের দাম। তবে আড়তদাররা দাবি করেছেন মিল মালিকদের কারসাজিতে অস্বাভাবিক বাজার। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। ক্যামেরা ছিলেন আলী হায়দার রনি। চলতি মৌসুমে বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৫,৯৮,০৪৪ টন। উৎপাদন হয়েছে ৬,০৪,৫২৮ টন, আর জেলার চাহিদা ২.৫ লাখ টন। জেলার চাহিদা থেকে ৩.৫ লাখ টনেরও বেশি চাল উৎপাদন হলেও বাজারে নেই প্রভাব। মোকামে চাল বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজিতে, গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪২ টাকায়। ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। আড়তদারদের কারসাজিকে দুষছেন তারা। চালের দাম বিশেষ করে আরো বেশি, চাল তো হাতে দেওয়া যাচ্ছে না। চাল মনে করেন ৫৫ টাকা কিনি, বা অন্য সময় কিনতে হয়, আমরা তো কুলাতে পারি না। কামাই করে ২০০ টাকা, ২০০ চাল কিনতে টাকা শেষ। এখন চালের দাম, এক পা চালের দাম ৬০ টাকা। আমরা আলু কিনি কি দিই, আর আকালি কিনি কি দিই। তবে অভিযোগ মানতে নারাজ আড়তদাররা, দায় চাপাচ্ছেন মিলারদের উপর। মিনিগেট চাল বর্তমান ১৯৫০ টাকা, ২৮ হচ্ছে আপনার ১৭৫০ টাকা, আর আপনার যেটা কি বলে আপনার কাঠারি চাল ২১০০ টাকা বিক্রি হচ্ছে। এই বাজারটা বেশি আর একটাই কারণ, সেটা হচ্ছে ধানের বাজারটা অস্থির, খুবই বেশি, কোনো নিয়ন্ত্রণে নেই। মিলাররা চাল দিচ্ছে না, সরকার হাজার হাজার কোটি টাকা লোন দিচ্ছে, ওরা সিন্ডিকেট করতেছে, হাজার হাজার বস্তা কিনে রাখছে, চাল দিচ্ছে না। চাল নিয়ে চালবাজি বন্ধে কঠোর পদক্ষেপ চায় ক্রেতারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মাত্র ১৬ টাকা দরে বিক্রি হয়েছিল চট্টগ্রাম আদালতে পাবলিক প্রসিকিউটরের বারান্দায় পড়ে থাকা ১,৯১১টি মামলার নথি বা কেস ডকেট। পুলিশ অভিযান চালিয়ে নগরীর পাথরঘাটা এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে এসব নথি উদ্ধার করে এবং একজনকে গ্রেপ্তার করেছে। নথি বিক্রির পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস। ক্যামেরা ছিলেন হাসান ফেরদৌস। চট্টগ্রাম আদালত ভবনে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অফিসের বারান্দায় ফেলে রাখা হয়েছিল হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার ১,৯১১টি নথি। হঠাৎ করে এইসব নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় গত ৫ জানুয়ারি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন পিপি। নথি গায়েবের ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। প্রাথমিক তদন্তে দেখা যায় আদালত ভবন চত্বরে রাসেল নামে এক চা বিক্রেতা এইসব নথি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ১৬ টাকা কেজি দরে ভাঙারি দোকানে বিক্রি করে দেয়।
আদালতের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে রাসেল নামে এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর পাথরঘাটা থেকে উদ্ধার করা হয় 9 বস্তা নথি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সেখানে তথ্য যেটা সে স্বীকার করেছে আমাদের কাছে এই কাগজগুলি কোর্ট বিল্ডিংয়ের বারান্দায় স্তূপ আকারে ছিল দীর্ঘদিন যাবৎ। এইগুলি কাগজ মনে করে এবং এগুলি অকেজ হিসেবে সে বস্তা আকারে নিয়ে ভাঙ্গারির দোকানে কেজি ভাবে বিক্রি করেছে। এদিকে আদালত ভবন থেকে নথি গায়েবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশ্ন, আদালত ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালতের নথি ডাটাবেজের মাধ্যমে সংরক্ষণের দাবি জানান আইনজীবীরা। সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মচারী নয়, এরকম অনেক লোক এখানে হেল্পিং হ্যান্ড হিসেবে ওদের সাথে থাকে। ওরাও তো এই কাজ করতে পারে, ওদেরকে তো আপনি আইনের আওতায় আনতে পারবেন না, কারণ ওরা তো আপনার স্টাফ না। তো এই জন্য এই বিষয়গুলো একটা সিস্টেমে আনা দরকার। আদালত ভবন থেকে গায়েব হওয়া এইসব নথির মধ্যেই মহানগর দায়রা জজ আদালতের অধীন 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। এইসব নথি 2023 সালের 24 এপ্রিল থেকে পিপি কার্যালয়ের বাইরে প্লাস্টিকের বস্তায় ফেলে রাখা হয়। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। রাজধানী বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বিচারকার্য পরিচালনার উপযুক্ত না হওয়ায় বিডিআর ট্র্যাজেডির মামলার পরবর্তী শুনানির তারিখ নতুন করে নির্ধারণ করবে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগুনের ফলে এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় শুনানি করা সম্ভব নয়। এদিকে 10 ঘণ্টা পর আলিয়া মাদ্রাসার সামনের সড়ক থেকে সরে গেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাজধানীর বকশীবাজার অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে এই বিশেষ অস্থায়ী বিচার কাজ করার জন্য এই আদালতটি বসানো হয়েছিল, কিন্তু বুধবার গভীর রাতে কে বা কারা এই আদালতটি পুরোপুরি আগুনে জ্বালিয়ে দেয়। এসে দেখেছি যে এখানে ধোঁয়া আছে আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করছে। অস্থায়ী আদালত বকশীবাজার আলিয়া মাদ্রাসা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে বুধবার থেকে আন্দোলন করছে মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার বেলা 11টার দিকে আন্দোলন প্রত্যাহার করে তারা বলছে 3 মাসের কথা বলে 2012 সাল থেকে মাঠে অস্থায়ী আদালত বসানোই একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিচার বসার একটা ব্যবস্থা ছিল, কিন্তু এটা আমরা চাই না, যেহেতু আমাদের আলিয়া মাঠ, আমরা চাই এটা যাতে অস্থায়ী আদালতটা এখানে না বসে। স্থায়ীকরণ এটা তো আসলে কোনো মতে আমরা আশা করি না, কারণ যে তারা তাদের কমিটমেন্ট তারা রাখতে পারে। এমন পরিস্থিতিতে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে আসেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী। পরিদর্শন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কার্য পরিচালনার পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে হচ্ছে না শুনানি। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে, আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করা। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা যেন আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নূতন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নূতন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। গত 24 ঘন্টায় এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে, আদালত কোথায় বসবে, তার জন্য সীমাহীন নাটকীয়তা আমরা দেখি। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম প্রস্তাবনায় রয়েছে। পুরনো জেলখানায় দেওয়া যায় কিনা, আর একটা মহিলা কারাগার আছে, এখানে দেওয়া যায় কিনা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সড়ক সংস্কারের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। দুপুরে যশোর সড়ক ও জনপদ ভবনের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। রাস্তার বেহাল অবস্থা উল্লেখ করে বক্তারা বলেন, 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 400 কোটি টাকা খরচ হয়, অথচ সেই সড়ক টেকসই হয় না। দ্রুত রাস্তা সংস্কার এবং দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে জাজিরা থানা ভবনের 3য় তলায় তাঁর নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ওসির মরদেহ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। থানায় ভিড় করেন স্থানীয় লোকজন। ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শীত বস্ত্র বিতরণকালে তিনি বলেন, ধর্মের বিভাজন থেকে বেরিয়ে আসার জন্যই জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি। জানুয়ারি থেকে চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে শুরু হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রামের মানুষের কাছে সাবেক রাষ্ট্রপতি জিয়ার স্মৃতি তুলে ধরতে এই আয়োজন বলে জানান মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এম.এ. আজিজ স্টেডিয়াম মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি জানান, টুর্নামেন্টে লাল ও সবুজ দলের মধ্যে টি-20 ম্যাচ হবে। বিজয়ী দল জাতীয় পর্যায়ে টুর্নামেন্টে অংশ নেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, চাকুরিচ্যুত নির্দোষ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। দাবি আদায় না হলে কঠিন কর্মসূচি আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। ব্লকেট কর্মসূচির সময় তৈরি হয় যানজট। মানিক শিকদারের রিপোর্ট। টানা 2 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর সদস্য, তাদের পরিবার ও স্বজনরা 2009 সাল থেকে 16 বছর ধরে তাদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন এভাবেই। দেখেন কত নিরহ বিডিআর রাস্তা রাস্তা ঘুরতেছে, কত অন্যায়ভাবেই করতেছে, তাদের কোনো পথ পেতেছে না, কোথাও বিচার পায়নি। এই সরকারের আমলে কোনো সময় কোনো আমাদের ইয়ে কেন, আজকে তাও ছাত্র জনতা ভাইতে। পিলখানা হত্যাকাণ্ডে অপরাধী না হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে জেলে থাকতে হয়েছে এই বিডিআর সদস্যদের। আমি দীর্ঘদিন চাকরি করছি, আমার হাত দ্বারা অন্যায় হয় নাই। যদি অন্যায় হয়তো, যে অন্যায় করতাম, দোষী হইতাম, তাহলে আমি 30 বছর চাকরি করতে পারতাম না। 30টা বছর চাকরি করে আসছি, আমার শারীরিক কোনো লাল এন্ট্রি নাই। তারা বলছেন, আশ্বাস দেয়া হলেও দাবি মানা হয়নি। তাদের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা একাত্মতা প্রকাশ করেন। শাহবাগ চত্বর ব্লকেটের অভিমুখে আমাদের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হবে। দুপুর 1টা পর্যন্ত তারা অবস্থান করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর শাহবাগের উদ্দেশ্যে পদযাত্রা। মিছিল স্লোগানে শাহবাগে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্লকেট কর্মসূচি চলে প্রায় 2 ঘন্টা। সকল বিডিআরের চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। ব্লকেট কর্মসূচির পর আন্দোলনকারীরা ফিরে যায় শহীদ মিনারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব উৎসবের খবর দিয়ে। দেশি বিদেশি পর্যটকদের জন্য 26টি জাতিগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হতে যাচ্ছে হারমোনি ফেস্টিভ্যাল। 10 থেকে 12 জানুয়ারি পর্যন্ত এই উৎসবে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ব্যবহার্য পোশাক, পণ্য ও খাদ্যাভাস তুলে ধরা হবে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। তাদের সবারই রয়েছে নিজস্ব কৃষ্টি, কালচার ও ভাষা। একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বছর জুড়ে এ জেলায় সমাগম থাকে ভ্রমণ পিপাসু মানুষের। অথচ সময়ের আবর্তে এখানের জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবার মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জীবনযাপন, সংস্কৃতি ও পণ্য প্রদর্শন ও বিপণনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই হারমোনি উৎসবের। ঐতিহ্যবাহী খাবার এবং ঐতিহ্যবাহী আমাদের তাঁত বস্ত্র পরিদর্শন এবং আমাদের যে প্রকৃতির পূজা লাইভ সরাসরি দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবার হতে যাওয়া 3 দিন ব্যাপী এই উৎসব হবে কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
চলবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এই 3 দিন ব্যাপী যে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের হারমোনিয়াম উৎসবের যে আয়োজন করে দিয়েছেন, এই জন্য ওনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। বৈচিত্র্যময় এই আয়োজনে ব্যবহার্য পোশাক, পণ্য ও খাদ্য সামগ্রীর সমন্বয়ে বসবে মেলাও। হারমোনি ফেস্টিভ্যাল হবে, সেখানে 26টি আদিবাসী জনগোষ্ঠী ছাড়াও আরও ট্যুরিজম বোর্ডের এবং ট্যুরিস্ট সংশ্লিষ্ট যারা জড়িত আছেন তারা সেখানে অংশগ্রহণ করবেন। উৎসবে খাসিয়া, গারো, মণিপুরী, ত্রিপুরা, শবর, খাড়িয়া, রিকিয়াসন, বারাইক, কন্দ, রাজভল্ব, ভুইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মি, ভূমিজ, বুনারাজি, লোহার, গঞ্জু, কড়া সহ 26টি জনগোষ্ঠী অংশ নিচ্ছে এই উৎসবে। এখানে প্রদর্শনী হবে 39টি। নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্য, বিভিন্ন খাবার, এগুলা 42টা স্টলের মাধ্যমে প্রদর্শিত হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য বিক্রিও হবে। আলাদা আলাদা জাতিগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি সংরক্ষণে, বিশেষ করে চা শ্রমিক ও খাসিয়া সম্প্রদায়ের জন্য একটি সাংস্কৃতিক একাডেমি স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভরা মৌসুমেও রংপুরে মোকামে চালের বাজার চড়া, বরাবরের মতো মিলারদের দুষছেন পাইকাররা। 16 টাকা কেজিতে বিক্রি, চট্টগ্রাম আদালত থেকে খোয়া যাওয়া নথি, গ্রেপ্তার 1। চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগীদের স্বজনদের শাহবাগ ব্লকেট, যানজটে দুর্ভোগ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।